বেশ কিছুদিন বিরতি নিয়ে আবার একটা নতুন ট্যুর ভ্লগের সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা ও দোয়া রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই ট্যুরটা ছিল আমার হাজব্যান্ডের এক প্রকার বলতে পারেন ড্রিম ট্যুর। বেশ কয়েক মাস আগে থেকেই এই ট্যুরটা প্ল্যান করা ছিল, কিন্তু আমি সাডেনলি একটু অসুস্থ হয়ে যাওয়াতে ট্যুরটা প্রায় অনিশ্চয়তার মধ্যেই পড়ে গিয়েছিল। আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে যাবে না, আর আমার জন্য তার ট্যুর প্ল্যানটা ক্যান্সেল হোক বা তার একটা ড্রিম ট্যুর ক্যান্সেল হোক, এটা তো কখনোই আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই অসুস্থ শরীর নিয়েও আর অসুস্থ মন নিয়েও ভাবলাম যে যেহেতু নিজেদের গাড়ি নিয়েই যাব, আল্লাহ ভরসা বের হয়ে পড়লাম। দেখা যাক কেমন কাটে এই ট্যুরটা। তো যেহেতু ট্যুরটা করছি, তাই অল্প অল্প করে কিছু ক্লিপও আপনাদের জন্য নিয়ে রাখলাম। যেমনটা আমি সবসময়ই বলি যে আমি আমার লাইফে ছোটোখাটো সব কিছু একটু মেমোরি করে রাখতে চাই, কারণ আমার ভালো লাগে অনেক সময় অনেক কিছু মনে পড়ে যে এই ট্যুরটাতে গিয়েছিলাম, ওই ট্যুরটাতে গিয়েছিলাম, এটা করেছি ওটা করেছি, তখন সেগুলো দেখতেও ইচ্ছা করে। তো একমাত্র পাস্টে আমরা ক্যামেরা লেন্সের মাধ্যমেই ফিরে যেতে পারি, তাছাড়া তো আর সম্ভব না। তাই শরীরটা খারাপ থাকা সত্ত্বেও ভাবলাম যতটুকু পারি ততটুকু একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, আমি আমার চ্যানেলে সেটা আপলোড করে রাখতে পারবো। এবং কখনো যদি আমার মনে চায় যে আবারও দেখবো, আবারও ফিরে যাব সেই দিনটাতে, সেই সময়টাতে, তাহলে সেটা ফিরে যেতে পারবো। এটার জন্যই এই ভিডিওটা আসলে করা। মানুষের আসলে উপর দেখলে কখনোই আপনি বুঝতে পারবেন না যে তার ভিতরে কী চলছে। আমি যখন এই ট্যুরটার জন্য বের হয়েছি, আমরা এটা একটা গ্রুপ ট্যুরে গিয়েছিলাম, প্রায় 9-10 জন মতন আমরা ছিলাম। তো কারোর পক্ষেই কিন্তু ধারণা করা সম্ভব ছিল না যে আমার আসলে তখন মনের ভিতর কী চলছে, বা আমি কতটা কমফোর্ট ফিল করছি বা করছি না। আমি আমার লাইফে এই পর্যন্ত যতগুলো ট্যুর দিয়েছি, আলহামদুলিল্লাহ প্রতিটা ট্যুরেই আমি মোটামুটি সুস্থ স্বাভাবিকভাবেই ট্যুরগুলো দিয়েছি। বাট এই ট্যুরটার আগে আমি কিন্তু হসপিটালাইজ ছিলাম, হসপিটালে আমি ভর্তি ছিলাম। তো আমি আসলে আমার পার্সোনাল লাইফের কথা খুব বেশি একটা আমি কারোর সাথেই শেয়ার করা পছন্দ করি না, সেটা অনলাইন হোক হোক অফলাইন হোক। আমি অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের পার্সন। আমি খুব কম মানুষের সাথেই মনের কথা খুলে শেয়ার করি, আর দিন দিন সেটার সংখ্যা যেন আরোই ছোটো হয়ে আসছে। আজকাল আসলে মানে খুব যাদেরকে খুব কাছের হচ্ছে মানুষ আমার, যাদের সাথে কিছুটা কথা হলেও শেয়ার করতাম, ইদানিং আসলে তাদের সাথেও আর শেয়ার করতে ইচ্ছা করে না। কেন জানি না, নিজেকে গুটাতে গুটাতে এতটাই গুটিয়ে ফেলছি যে শুধুমাত্র নিজের মধ্যেই সব কিছু রাখতে শুরু করছি। হয়তো বা আমি জানি না কেন এগুলো হচ্ছে, আর কেনই বা আমি এই কথাগুলো এখন বলছি সেটাও আমি জানি না। বাট আসলে আমি চাচ্ছি না যে আমার কী হয়েছিল না হয়েছিল বা কেমন কী, বা এই টাইমটা যখন আমি ট্যুর করেছি তখন আমার মনের পরিস্থিতিটা কেমন কী ছিল, আমি কারোর সাথেই আসলে কিছু শেয়ার করতে আসলে চাই না। বাট এই কথাগুলো হয়তো বা আমি আমার চ্যানেলে এখন বলে রাখছি যে কখনো এক সময় হয়তো বা এই ভিডিওটা যদি আবারও আমি দেখি বা দেখব যখন, তখন এই কথাগুলো আমার মনে পড়বে শোনার পরে, যে আসলে আমি কেমন একটা ফেস মানে পার করেছি। তো যাই হোক, আমি আসলে কখনোই নিজের পার্সোনাল ব্যাপারগুলো কারোর সাথে শেয়ার করা কখনোই পছন্দ করতাম না, বাইরের মানুষের কাছে তো একেবারেই না। ইভেন যখন আমি দেখতাম আমার আশেপাশের মানুষজনও তার ফ্যামিলির কথা অবলীলায় সবার সামনে বলে বেড়াচ্ছে, তো আমার কাছে কিন্তু একটু খারাপই লাগে বিষয়গুলো। কারণ পার্সোনাল ব্যাপারগুলো আসলে পার্সোনাল থাকাই উচিত। যতই আমরা এখন হচ্ছে অনেকেই সোশ্যাল মিডিয়া নির্ভর হই না কেন, তারপরে সোশ্যাল মিডিয়াতে আসলে পার্সোনাল কথা শেয়ার করা ঠিক না। ইভেন আমি তো বলবো যে নিজের বাইরে আসলে কাউকেই বলা ঠিক না, কারণ আপনি যখনই আপনার মনের একটা কথা কারোর সাথে শেয়ার করবেন, তখনই সেই জিনিসটা আপনার পার্সোনাল থাকবে না, তাই না? তো যাই হোক, মনটাও খুব একটা ভালো ছিল না, শরীরটা একেবারেই ভালো ছিল না, যেহেতু হসপিটালাইজ ছিলাম। তারপরে ওই ট্যুরটা করলাম শুধুমাত্র আমার হাজব্যান্ডের কারণে, কারণ আমি না গেলে সে আসলে যাইতো না। আর বগালেক এমন একটা ট্যুর যে সে সবসময় এই ট্যুরটা করতে চেয়েছে, আর গ্রুপেই করতে চেয়েছে, কারণ রাস্তার পরিস্থিতি আপনারা অনেকেই হয়তো বা জানবেন, বা অনেকে হয়তো বা জানবেনও না। রাস্তার পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না বগালেক পর্যন্ত বা কেওক্রাডং পর্যন্ত। আমার হচ্ছে থাম্বনেল দেখে আপনারা যেটা বুঝবেন যে আমি বগালেক কেওক্রাডং গিয়েছি। তো
তো সেখানে গাড়ি নিয়ে যাওয়া মানে সেলফ ড্রাইভ করে এটা একটু চ্যালেঞ্জিং একটা বিষয়। তো আমার হাজব্যান্ড সবসময় চেয়েছিল একটা গ্রুপে যদি এই ট্যুরটা করা যেতে পারে একটু হলেও ভালো থাকবে। তো আমরা একটা গ্রুপ মিলে আর কি এই ট্যুরটা করেছি। আমার হাজব্যান্ডের অফিসের কলিগরা মিলে আমরা 3টা প্রাইভেট কার নিয়ে গিয়েছিলাম, সবারই মানে পার্সোনাল। তো নিজেরাই সেলফ ড্রাইভ করে গিয়েছি, যদিও বা ভাইয়ারা অনেক সময় দেখা যায় মানে 2জন করে ড্রাইভ করেছে, একজন ভাইয়া ড্রাইভ করেছে আরেকজন রেস্ট নিয়েছে এরকম, বাট আমাদের গাড়িটা আমার হাজব্যান্ড পুরা ট্যুরটা সে একাই ড্রাইভ করেছে। সো আমার হাজব্যান্ডের জন্য ব্যাপারটা আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে আমার হাজব্যান্ড কিন্তু ড্রাইভ করতে খুবই এনজয় করে। আমরা দেশের বাইরেও যখন ট্যুরে যাই বিভিন্ন দেশে কিন্তু আমরা পার্সোনাল রেন্টে কার নিই এবং ওখানে নিয়ে আমরা প্রাইভেট কার নিয়ে কিন্তু হচ্ছে মানে দেখা যায় ঘোরাফেরা করি। ও খুব এনজয় করে ড্রাইভিংটা, ওর প্যাশন বলতে পারেন, ও অনেক প্যাশনেট ড্রাইভিংয়ের ব্যাপারে। এবং সবচেয়ে মজার এবং আনবিলিভেবল যে ব্যাপারটা, যে ও কিন্তু পাহাড়ে ড্রাইভ করতে দেখলাম খুব এনজয় করে। মানুষ খুব ঘাবড়াই যায়, অনেকে আছে যেমন আমার হাজব্যান্ডের কলিগই আছে একজন ভাইয়া, উনি কিন্তু সমতলে ড্রাইভ করে, বাট পাহাড়ে কিন্তু উনি ড্রাইভ করেনি। পাহাড়ে অন্য কলিগ ভাইয়া ড্রাইভ করেছিলেন। বাট আমার হাজব্যান্ড ও দেখছি গুনগুন করে গান গাচ্ছে, এনজয় করছে, মানে ও এত এনজয় করছে। ও আমাকে বলতেছে যে নেক্সট আবার নেপালে গেলে জমসমেও আমি গাড়ি নিব। জমসমের রোড সম্পর্কে আপনাদের কার কতটুকু ধারণা আছে আমি জানি না, ধারণা থাকলে তো বুঝতেই পাচ্ছেন, আর যদি ধারণা না থেকে থাকে তাহলে আমার চ্যানেলে নেপাল ট্যুরের যে সিরিজ আছে আপনারা চ্যানেলে চেক আউট করতে পারেন। জমসমের রাস্তা ভাই যেই মারাত্মক, ওয়ার্ল্ডের যে কয়েকটা ডেয়ারিং রাস্তা আছে, ডেঞ্জারাস রাস্তা আছে, তার মধ্যে মনে হয় জমসম একটা। তো সেই রাস্তাতেও সে নাকি ড্রাইভ করে যাইতে চায়। তো যাক, আল্লাহ ভরসা। আসলে উপরওয়ালা এক একজনকে এক একটা মানে কি বলবো যে কোয়ালিটি দিয়ে আসলে পৃথিবীর বুকে পাঠায়। তো আমার হাজব্যান্ডের অনেক ভালো ভালো গুণ আছে, তার মধ্যে এটাও একটা ভালো গুণ যে খুব ভালো ড্রাইভ করে। আমাকে কিন্তু খুব উৎসাহ দেয় যে তুমিও ড্রাইভিংটা শিখো, তুমি যদি ড্রাইভটা করতে পারো আমার জন্য একটু রিল্যাক্স হয়। যে কোনো ট্যুরে আমরা অল্প অল্প করে যদি মানে শেয়ার করে ড্রাইভ করি তো আমিও একটু রেস্ট নিতে পারবো, ভালো হবে। প্রচণ্ড সে আমাকে এনকারেজ করে। বাট ভাই আমার ভিতরে ড্রাইভিংয়ের নেই, মানে আমি খুব ভীতু, আমি খুবই ভয় পাই। ও যখন হচ্ছে গাড়ি চালায় তখনই আমার মানে মনে হয় যে খুব মানে আমি আল্লাহ আল্লাহ করতে থাকি সবসময়, যে আল্লাহ যেন সেফলি সব কিছু হচ্ছে হয়ে যায়। বাট আমার নিজের জন্য তো ভাই ইম্পসিবল। আপনি যদি ভিতর থেকে আপনি কনফিডেন্ট না পান, আপনার এই ধরনের রিস্কি কাজ না যাওয়াটাই উচিত। তো ও আমাকে যতই এনকারেজ করুক, যতই মানে আমাকে বলুক না কেন, উৎসাহ দিক না কেন, বাট আমি আসলে ভিতর থেকে সাহস যেহেতু পাই না, আমি এই রিস্কটা নিতে চাই না। কারণ আপনি যখন গাড়ি চালাবেন আপনি একা তো না, আপনার সাথে যারা থাকবে আপনার গাড়িতে বা আপনার মানে হচ্ছে হচ্ছে যাত্রী হবে, তাদের লাইফটাও কিন্তু অনেকটা আপনার মানে আপনার কারণে রিস্কে পড়ে যাবে। সো আমি বলবো যারা ড্রাইভ ভালো পারেন তারাই সেলফ ড্রাইভ করে যাবেন বগালে, কিউকাটান, বান্দরবান। আর যারা অতটা কনফিডেন্ট না, আমি বলবো তাদের না যাওয়াই ভালো হবে। তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমরা কিন্তু বান্দরবান শহরে ঢুকে গিয়েছি। আর এই যে বান্দরবান শহরের নতুন বাস স্ট্যান্ডের যে টার্মিনাল করেছে সেটা কিন্তু এই রকম কেমন দেখেন একটু টাইপের, ওই যে টানেল টাইপের আর কি। তো মজা লাগলো। আমি এর আগে বহুবারই বান্দরবান এসেছি, বাট এটা আমি আসলে গাড়ি নিয়ে এসেছি তো বাসে করে তো আসা হয়নি, এই জন্য আমার এই জিনিসটা দেখাও হয়নি। আমি জানি না কবে থেকে এরকম। তো যাই হোক, মজা লাগলো, তাই আমি এটা একটু ভিডিও করে রাখলাম। আর আমার ভিডিওতে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন 100% অথেন্টিক ভিডিও থাকে। তো যারা বগালে ড্রাইভ করে যাইতে চাচ্ছেন বাট সাহসী করতে পারছেন না যে কিভাবে যাব, তারা আমার এই ভিডিওটা দেখলে অনেকটাই রাস্তা সম্পর্কে ধারণা পেতে পারেন এবং সেখান থেকে আপনি আপনার সিদ্ধান্তটাও খুব স্মুথলি নিতে পারবেন যে আপনি পারবেন কি না সেলফ ড্রাইভ করে যাইতে। তো আমার এখানে কিন্তু আমি মোটামুটি যতটুকু পেরেছি অসুস্থ শরীর আর মন নিয়ে আমি ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি, যে কেউ যদি আমার ভিডিও দেখে এতটুকু উপকৃত হন, রাস্তা সম্পর্কে ধারণা পান, তাহলে তার জন্য এটা একটু ভালোই হবে। তো চলেন আমার হচ্ছে ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি, এই ভিডিওটা অনেক বড় অলরেডি হয়ে গিয়েছে, এর চেয়েও বড় হয়ে যাবে বলে আমি কিন্তু ভিডিওটা একটু পাট পাট আকারে দিব। লাইক আমরা একেবারে সমতল পতেঙ্গা থেকে শুরু করে একদম সর্বোচ্চ বাংলাদেশে যে শৃঙ্গ কেওক্রাডং পর্যন্ত সেলফ ড্রাইভ করে গিয়েছি। তো আমি
সব জায়গায় কিছু কিছু করে ক্লিপ নিয়ে ছোটো ছোটো ভ্লগ হয়তো বা করার চেষ্টা করেছি। তো আমি একদিনে সেটা আপলোড দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব না, আর আপনাদের জন্য এটা দেখতে হয়তো বা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। তাই আমি আজকের দিনে আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ঢাকা টু বগা লেক টু কেওক্রাডং। এর মধ্যে অবশ্যই কাটা পাহাড়টা তো পড়বেই, আর এর পরের যেটা পার্ট সিরিজ আসবে সেটা আমি আবার আপলোড করে দেবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে রেখেছেন, কারণ আমি নিয়মিত ভ্লগ আপলোড করতে পারি না, আমার একটু গ্যাপ পড়ে যায়। তাই যদি আপনার বেল বাটনটি প্রেস করে রাখেন, আমার ভিডিওগুলো দেখতে যদি আপনাদের ভালো লাগে, একটু হলেও উপকারে এসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখন যে ভিডিওটা ছাড়বো এবং নেক্সট যে আমি দেবতা খোম পতেঙ্গা এগুলো নিয়ে যে ব্লগটা ছাড়বো সেটাও আপনাদের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এখন আপনারা আমার লেন্সের মাধ্যমে এনজয় করতে থাকেন বগা লেক আর কেওক্রাডং। তাহলে চলুন শুরু করা যাক।
আমি কিন্তু মোটামুটি রাস্তাগুলো ধরার চেষ্টা করেছি, কারণ হচ্ছে এখানে তো আসলে দেখানোর ওইরকমভাবে কিছুই নেই, কিন্তু অনেকেই আসলে এই রাস্তাটার কারণেই একটু হচ্ছে ভয়ে থাকে যে আমরা হচ্ছে নিজেরা ড্রাইভ করে যেতে পারবো কি পারবো না। এটার জন্যই আমি কিন্তু বেশিরভাগ এটা ধরেছি। রাস্তা যে খুব বেশি মানে রাস্তা খারাপ এরকম না, রাস্তা মোটামুটি ভালোই ছিল, বাট অনেক বেশি বাঁক ছিল, অনেক বেশি উঁচা নিচা টাইপের ছিল, পাহাড়ি যেরকম হওয়ার কথা। আর এই জায়গাগুলো তো ধরেন এমনি খুব প্রত্যন্ত আর কি জায়গা, তো এখানে একটু ওই সমস্যাগুলো ফেস করতে হবে। সো গাড়িটা একটু ভালো হতে হবে, মানে পাওয়ারফুল হতে হবে, না হলে হয়তো বা আপনার একটু দেখা যায় সমস্যা হতে পারে। তো আসার আগে অবশ্যই এই বিষয়গুলো একটু আপনারা মাথায় রাখবেন। আর আমার দেখতেই পাচ্ছেন গাড়ির হচ্ছে উইন্ডোগুলো তো একদম ধুলায় কেমন হয়ে গিয়েছে। সো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে সেটার কারণে, তো আশা করি সেটা আপনারা বুঝবেন। আর আমি চেষ্টা করেছি আসলে যতটুকু আমার পক্ষে সম্ভব আমার মোবাইলের হচ্ছে ক্যামেরাতে। আপনারা সবাই জানেন যে আমি প্রফেশনাল ওরকম মানে না, ইউটিউবার না যে অনেক সেটআপ টেটআপ দিয়ে ভিডিও করব, বা ডিএসএলআর টিএসএলআর হচ্ছে, বা আজকাল তো অনেক ধরনেরই ইকুইপমেন্ট পাওয়া যায়। আমি জাস্ট আমার হচ্ছে স্যামসাং আলট্রা দিয়েই কিন্তু ভিডিওগুলো করে থাকি। তো যতটুকু পারি চেষ্টা করি নিজের মেমোরি রাখার, বা আমার চ্যানেলে যদি কেউ ভিডিওটা দেখে তো তার যদি কোনো রকম একটু উপকার হয়, ভালো লাগে, তো এতটুকুই আর কি। আশা করি আপনারা যারা আমার সাথে অনেক দিন থেকে আমার চ্যানেলে আছেন তারা এগুলো বুঝবেন। আর যারা আসলে নতুন দেখবেন কথাগুলো তাদের জন্যই বলা, প্রতিবারই একই ধরনের কথাই বলতে হয়, কারণ কেউ না কেউ তো নতুন ধরেন দেখেই ভিডিওগুলো, তো এটার জন্যই। আর এই যে এখানে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম, আমাদের এই যে পারমিশন কিন্তু নিতে হবে বগালৈক্য গার্ডেনে যাওয়ার জন্য, যে এই সেনাবাহিনীর কাছ থেকে পারমিশনের যে ব্যাপারটা থাকে, বেশ কয়েকটা জায়গা থেকে আপনাকে পারমিশন করতে হবে। আর হ্যাঁ, আরেকটা আপনাদের ইম্পর্টেন্ট তথ্য দিই, সেটা হচ্ছে এনআইডির ফটোকপি কিন্তু বেশ কয়েকটা করে নিয়ে যাবেন, কারণ প্রায় অনেকগুলো জায়গাতেই আপনাকে এনআইডি কিন্তু শো করতে হবে এবং কপি জমা দিতে হবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো চলেন আবার জার্নিটা শুরু করা যাক।
রাস্তা যেহেতু প্রচণ্ড উঁচা নিচা এবং বাঁক, আর আমি যেহেতু আমার ফোনটা হাতে ধরেই ভিডিও করছিলাম বসে বসে, সো অনেক জায়গায় কিন্তু আমি আমার ফোন তো স্টেবল রাখতে পারিনি, যেহেতু এটা কোনো স্ট্যান্ডে বসানো ছিল না। তো অনেক জায়গায় একটু ভিডিও হচ্ছে উঁচা নিচা হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা যারা পাহাড় পর্বত ভ্রমণ করে থাকেন তারা বিষয়টি বুঝতে পারবেন, আর যারা বুঝতে পারবেন না তাদের জন্য আমি বিষয়টা ক্লিয়ার করে রাখলাম। তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হাতে করে ফোন ধরে রেখে এইভাবে কিন্তু স্টেবল করে ভিডিও করাটা কোয়াইট ইম্পসিবল। যদি আমি স্ট্যান্ডে বসায় নিতাম তাহলে হয়তো বা সেই প্রবলেমটা হতো না। তো এই জন্য অনেক জায়গাতেই একটু ক্যামেরাটা নড়ে চড়ে গিয়েছে, তো আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন বিষয়টা। আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে সঠিকভাবে হচ্ছে মানে পরিস্থিতিটা তুলে ধরার। তারপরেও মানে কিছু কিছু জায়গায় তো আমার হাতে আসলে নেই, তো এই জন্য হয়তো বা ভিডিও একটু খারাপ হয়ে গিয়েছে, তো প্লিজ কিছু মনে করবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে আর ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এখন রোমা বাজারে চলে এসেছি। এটাই সেই বিখ্যাত রোমা বাজার, যেখান থেকে দেখা যায় মানে অনেকেই হচ্ছে এইখান থেকেই লোকাল যারা আছেন বা ট্যুরিস্ট যারা আছেন বাসে আর কি উঠেন, ওখানে বাসে উঠে বান্দরবন শহরে যান, বান্দরবন শহর থেকে আসেন। তারপরে বিভিন্ন যার যেখানে আছে গন্তব্য, কেউ বগালে, কেউ কারাডং বা রোমা বাজারেও অনেকে থেকে যান। রোমা বাজারে যদি আপনি থাকতে চান আপনার খরচটা একটু কম পড়বে এখানে, বাট বগালেকে থাকতে গেলে একটু খরচটা একটু বেশিই পড়বে। আর বগালেকটা আসলে এখনও ওইভাবে অতটা মানে উন্নত হয়ে ওঠেনি সাজেকের মতন, বাট তারপরেও যতটুকু যা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে উপজেলা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা দেখলেন, এখানে আমরা আমাদের গাড়িটা পার্ক করে আমরা এখানে একটু আর কি লাঞ্চ বলেন বা ব্রাঞ্চ বলেন, যেটাই বলেন সেটা আরেকবার সেরে নিলাম। তারপরে আমরা হচ্ছে এখান থেকে আর কি আবার হচ্ছে রওনা দিব বগালেকের উদ্দেশ্যে। তবে বগালেকের ওখানে আমরা মানে বিশেষ করে আমি যতটা মনে করেছিলাম যে খারাপ হবে পরিস্থিতি, অতটা আমার জন্য খারাপ ছিল না। কারণ আমি ব্লগের শুরুতেই যেটা বলেছি যে এই ট্যুর প্ল্যানটা আমার হাজব্যান্ড কিন্তু বেশ কয়েক মাস আগেই করে রেখেছে। তো প্রায় 2-2.5 মাস আগেই আমার জন্য স্পেশালি অ্যাটাচ বাথরুম সহ একটা রুম বুকিং করে রাখা হয়েছিল। কারণ ওনাদের ওখানে বুক দিতে গেলেও একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিতে হবে, না হলে আপনি পাবেন না। পরবর্তীতে আমরা আরও একটি অ্যাটাচ বাথরুম সহ রুম চেষ্টা করেছিলাম আরেকজন কাপলের জন্য, বাট সেটা আসলে আমাদের জন্য সম্ভব হয়ে ওঠেনি। তো আমি যে রুমটা পেয়েছিলাম আমি ভেবেছিলাম এতটাও ভালো হবে না, মানে এলাকা হিসেবে আর কি বলছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ চলে, কারণ ওরকম একটা একদমই প্রত্যন্ত একটা জায়গায় যতটুকুই পেয়েছি সেটুকুই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আর অ্যাটাচ বাথরুম ছাড়া আমি অবশ্যই এই ট্যুরে যাইতামও না, যেটা মানে আমার কাছে বাথরুমটা অনেক বড় একটা ইস্যুস। আমি যতই ঘুরতে ফিরতে যাই না কেন, আমার কাছে মনে হয় যে একটু বাথরুমটা কমফোর্টেবল হওয়া উচিত, বিশেষ করে আমাদের লেডিসদের কারণে মানে জন্য। তো যাই হোক, আমি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। খুব একটা ভালো কিছু ছিল না, বাট বগালেক সম্পর্কে যাদের কিছুটা হলেও ধারণা আছে বা যারা ঘুরতে যাবেন, অবশ্যই আপনারা নিশ্চয়ই বিভিন্ন তথ্য জেনে বুঝে তারপরে যাবেন। তো তখনই বুঝবেন যে জায়গাটা কেমন, আর ওখানে যতটুকু পেয়েছে ততটুকুই আসলে শুকুর আলহামদুলিল্লাহ। তো সরি, তো এটার জন্যই আর কি কথাগুলো বলা। তো চলেন আবার ব্লগ শুরু করা যাক। তো এখন আমরা চলে এসেছি মুনলাই পাড়া। এটি হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ভিলেজ হিসাবে স্বীকৃতপ্রাপ্ত। তো এই মুনলাই পাড়াটা আমরা এখন মানে অতটা বেশি স্টে করব না, জাস্ট একটু হচ্ছে হালকা পাতলা আর কি একটু হচ্ছে দেখবো, ঘুরবো। আর এখান থেকেই আমাদেরকে হচ্ছে আর কি
যাদের মাধ্যমে আমরা আমাদের হচ্ছে রুম বুক করেছিলাম তাদের সাথে হয়তো বা এখান থেকেই ভাইয়ারা যোগাযোগ করে নিল এবং হচ্ছে আমরা এখন আমাদের হচ্ছে বগালেকে যে আমাদের হচ্ছে রিসর্ট সেখানে আমরা সরাসরি এখন চলে যাব। এরপরে আমরা হচ্ছে আবার ফেরার পথে মোল্লাই পাড়ায় কিছুক্ষণ সময় কাটাবো, তো সেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে ইনশাল্লাহ শেয়ার করব। তো যতটুকু পেরেছি এখন আমি ক্লিপ নিয়েছি। আর এই যে ফুলটা দেখেন, এটা আমি নাম জানি না যে এটা কী ফুল, আর আমি আসলে এর আগে কখনো দেখিও নি। আপনারা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে এত ভালো লাগছিল দেখে, মানে ক্যামেরাতে আসলে সৌন্দর্যটা ওভাবে ফুটে ওঠেনি, খুবই সুন্দর লাগছিল। তাই আমি একটু, আপনারা তো জানেনই যে আমি নেচারের হচ্ছে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। তো আমি এই জন্য এখানে কিছু ছবি তুলে নিলাম ফুলগুলোর, আমার খুবই ভালো লাগছিল। আর আমরা এই যে গিয়েছিলাম, এটা ছিল বড়দিন 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর ওনাদের যেটা হয়, সব কিছু ক্লোজ থাকে। আমরা অ্যাকচুয়ালি এখানে একটু দাঁড়িয়েও ছিলাম একটু চা কফি খাওয়ার জন্য, বাট ওনাদের সবই বন্ধ ছিল। এবং ওনাদের মাঝ থেকে একজন বলল যে আজকে যেহেতু আমাদের বড়দিন, তো আমরা আসলে সব কিছু আজকে ক্লোজ রেখেছি। সব কিছু মানে দোকান বলেন, তারপরে হচ্ছে ছোটো ছোটো হচ্ছে কফি শপ যেগুলো ছিল সব কিছু ক্লোজ ছিল। তো আমি একটা জিনিস একটু ভাবলাম যে আমাদের ঈদের সময় কিন্তু অনেকেই বিজনেস করে, অনেকে দেখি যে মানে শুধু ঈদকে কেন্দ্র করেও ভ্রাম্যমাণ বিজনেসও শুরু করে দেয়। কারণ ঈদের দিনটা একটা খুশির দিন, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, অনেকেই কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে, বিশেষ করে বাচ্চারা, ফ্রেন্ড সার্কেলরা। তো আমি এক্সট্রিমলি সরি, আমার থেকে কাশি উঠে যাচ্ছে ভয়েস ওভার দিতে, যে আসলে আমি এখনও পুরোপুরি সুস্থ না। তারপরও আমি চাচ্ছিলাম যে ভিডিওগুলো আপলোড করে দিই, কারণ ফোনে মেমোরিরও একটা বিষয় থাকে, আর এই যদি আমি ফেলাই রাখি তো পড়েই থাকবে, দেখা যায় আগামী 3-4 মাসের জন্য। দ্যাটস ওয়াই। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি এক্সট্রিমলি সরি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওনাদের সব কিছু কিন্তু ক্লোজ ছিল। তো এটার জন্য আমরা আর কি একটু, আমি বিশেষ করে একটু অবাক হলাম যে মানে একটা বড় ধর্মীয় অনুষ্ঠান অথচ সব কিছুই ক্লোজ। তো এখানে দেখলাম পাবলিক টয়লেট ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা। আমি জীবনে আমার লাইফে কখনো এই পর্যন্ত এর আগে পাবলিক টয়লেট ইউজ করিনি। তো এখানে এক ভাইয়া ইউজ করার পরে বললো যে ভাবি চাইলে যাইতে পারেন, প্রচণ্ড লেভেলে ক্লিয়ার, মানে হচ্ছে ক্লিন, এত সুন্দর ক্লিন পাবলিক টয়লেট আর হয় না। তো ওনার কথার উপর বেস করে একটু হালকা উকি ঝুঁকি মেরে যে দেখলাম আসলেই মারাত্মক লেভেলে ক্লিন, মানে অনেক ভালো ভালো হোটেলের মতনই ক্লিন। আমি খুবই অবাক হলাম যে কোনো পাবলিক টয়লেট এতটা ক্লিন এবং পরিচ্ছন্ন সুন্দর হয়। তো আসলে এই এতটা ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে হয়তো বা সরকার কর্তৃক তারা সবচেয়ে ক্লিন প্লেস হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত। তো আমার কাছে খুব ভালো লাগলো যে কখনোই পাবলিক টয়লেট ইউজ করার প্রয়োজন হয়নি বা করিনি, এই প্রথম করলাম, এবং সেটা এত ভালো একটা অভিজ্ঞতা হলো। তো আপনারা যারা বগালেক যাবেন, বিশেষ করে আমি লেডিসদের জন্য বলবো, আমাদের লেডিসদের তো ওয়াশরুমের একটা ইস্যুস থাকে। তো আপনারা কিন্তু এই পাবলিক টয়লেটে জাস্ট পাবলিক টয়লেট লেখা আছে দেখেই ভয় পেয়ে যাবেন না, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা আসলেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এই যে আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা চলে আসব সেই টাটা পাহাড়, যেখানে প্রতিটা ট্যুরিস্ট যেই ছবি তোলে আমরাও তুলেছি। এবং এই ঢালটা মারাত্মক একটা ঢাল, মানে আপনার গাড়ি যদি সেরকম পাওয়ারফুল না হয় তাহলে না নিয়ে যাওয়াই ভালো, কারণ প্রচণ্ড গাড়ির উপর আপনার প্রেশার পড়বে। অনেক সময় দেখি বিভিন্ন ভিডিওতে যে বাইকাররা উল্টায় পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, অনেকের লাইফও চলে যায়, রিস্কে পড়ে যায় অনেক। তো এই ধরনের ইস্যুসগুলো কিন্তু অনেকটাই হয়। তো সবাই সাবধানে ভ্রমণ করবেন। জীবন থাকলে অনেক কিছুই দেখতে পারবেন, জীবন না থাকলে কিছুই দেখার থাকবে না। সো সবসময় মাথায় রাখবেন নিজের কথা, নিজের পরিবারের কথা। ভ্রমণ আমাদের সবার জন্যই আনন্দময়, আনন্দদায়ক হয়ে উঠুক, কারোর জন্যই যেন কষ্টের কারণ না হয়। আমি গিয়েছি, আমার দেখে যে আপনি যাবেন, আপনার দেখে আরেকজন যাবে, এরকম কোনো কিছু না। আল্লাহর উপর ভরসা রাখবেন, নিজের প্রতি কনফিডেন্ট রাখবেন। আপনার ভেসেল অবশ্যই মজবুত হতে হবে, তাহলেই যেন, না হলে আমার মতে নিজস্ব পরিবহন ব্যবস্থায় না যেয়ে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে, যেমন হচ্ছে ওখানে যে চাঁদের গাড়িগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা গেলে যাইতে পারেন। আর ক্যামেরাতে তো আসলে পাহাড়ের গভীরতা অত বোঝা যাচ্ছে না, তবে আপনারা এটা একটু গুগল করে নেবেন, তাহলেই বুঝবেন যে আমরা ঠিক কতটা উপরে উঠেছিলাম এবং পাশের খাদা যেগুলো আছে সেগুলো ঠিক কতটা নিচে। মানে এখান থেকে আল্লাহ মাফ করুক, কেউ যদি পড়ে তো তার আর ফিরে আসার কোনো উপায় নেই। তো এই তো
যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে রাখলাম। আসলে আমি মনে করি যে এটা আমার বলে রাখার দায়িত্ব, কারণ যারা আমার ভিডিও দেখে হয়তো বা সাহস করবেন বা যাবেন, সো তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। এটার জন্যই কথাগুলো বলা। আল্লাহ সকলের ভ্রমণ মঙ্গলদায়ক, আরামদায়ক এবং নিরাপদ করুন। আমিন। এই সেই কাটা পাহাড়, বিখ্যাত কাটা পাহাড়। এইটা আসলে কাটা পাহাড় নামকরণ করা হয়েছে আমি যতটুকু জানি, যে এই পাহাড়টা কিন্তু পুরাটাই জোড়া লাগানো টাইপ ছিল। ওই পাশটাতে যাওয়ার জন্য তেমন কোনো রাস্তা ছিল না,
তো এই পাহাড়টাকে কেটে এই রাস্তাটা বানানো হয়েছে, যার ফলে এই পাহাড়টার নাম কাটাপাহাড়। যার সবাই অনেকে এটাকে বাংলার লাদাখের সাথেও মানে লাদাখ বলে থাকে, লাদাখের সাথে আর কি এক প্রকার তুলনা করে থাকে। তো এখানে আসলেই সবাই থামে এবং ছবি টবি তুলে ভিডিও করে। তো আমরাও আর কি সবাই চাচ্ছিল যে এখানে আর কি ছবি তুলবে, তো আমরাও এখানে একটু নামলাম এবং ছবি টবি তুললাম। এখানে আরও অনেক গ্রুপই দেখছিলাম ছবি তুলছিল, ভালো লাগছিল জায়গাটা। তবে প্রচণ্ড ঢালের একটা এটা জায়গা, মানে অতিরিক্ত ঢাল। আপনার চাঁদের গাড়ি যেগুলো উঠেছে সেগুলো পুরো একদম কালো ধোঁয়া ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে চাকা টাকা পুরো গলে যাবে এরকম অবস্থা। তো এই তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম সেই বিখ্যাত বগা লেক, যেই লেকটা আমরা অনেক বছর ধরেই নাম শুনে আসছি, যাবো যাবো করে কখনোই যাওয়া হয় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিয়ে এসেছেন খুব সুন্দরভাবে, স্মুথলি। আলহামদুলিল্লাহ আমরা ঘুরে আমাদের বাড়িও ফিরে এসেছি, আর এখন বসে বসে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো আপলোড দিচ্ছি। যদিও বা এরকম অসুস্থ শরীর নিয়ে যেতে হবে বা যাবো বা যেতে পারবো আদৌ, এটা আসলে মানে ধারণাও ছিল না। তো আল্লাহ তাআলা জানেন যে কার জীবনে কখন কি হবে। আল্লাহ মহান, যেটাই হোক সেটা অবশ্যই ভালোর জন্যই হবে, এটাই আমি সারা জীবন বিশ্বাস করে এসেছি এবং ভবিষ্যতেও অবশ্যই বিশ্বাস করব। তবে আমি যখনই ঘুরছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আমি এই পর্যন্ত এই ট্যুরটাই মনে হয় আমার এরকম যে আমি হসপিটাল থেকে রিলিজ হয়ে তারপর পরই একটা ট্যুর আমার করতে হয়েছে, এবং পুরাটাই আসলে আমার হাজব্যান্ডের কারণেই। কারণ আমি চাইনি যে আমার অসুস্থতাকে কেন্দ্র করে ওর ট্যুরটা মিস হোক, কারণ আমি না গেলেও কখনোই যেত না। তো আমি না গেলেও যেত না, আর ওর কারণেই আমার যাওয়া, এটাই। যাই হোক, তো এই যে দেখেন একটা ছোট তেঁতুল গাছ, অথচ কি বিশাল বিশাল তেঁতুল ধরে আছে। তো মনে পড়ে গেল যে অনলাইনে অনেকেই পাহাড়ি তেঁতুল বিক্রি করে, তো এই তেঁতুলগুলোই আসলে বিক্রি হয়। তো ভালো লাগছিল। আমি টক প্রেমী না, আমার মানে লাইফে মনে হয় টকের কোনো জায়গায় আমি রাখিনি, কারণ আমার একটু টক ভালো লাগে না। আমি মিষ্টি ঝাল এগুলো বেশি পছন্দ করি। ছোটো ছিলাম যখন তখন মিষ্টি বেশি ফেভারিট ছিল, এখন বড় হওয়ার পর ঝালটাই ফেভারিট, আর তার পাশাপাশি মিষ্টি। বাট টক আমি একদমই নিতে পারি না, কিন্তু ভালো লাগছিল দেখে। তো যাই হোক, এটা কিন্তু বগা লেক। এই যে আশেপাশে যে ছোটোখাটো হচ্ছে রিসর্টগুলো দেখছেন, প্রত্যেকটাই থাকার জায়গা, বিভিন্ন রিসর্ট হোটেল আর কি। তো ওখানকার পরিবেশ পরিস্থিতি হিসেবে যা পাবেন সেটুকুই আলহামদুলিল্লাহ। তবে আমি বলবো 2-2.5 মাস আগে বুকিং করে গেলে একটা ভালো রিসর্ট আপনারা জায়গা পাবেন। যেমন আমরা আমাদের রুমটা আলহামদুলিল্লাহ ওখানে সবচেয়ে ভালো রিসর্ট যেটা ছিল এই যে মেঘমায়া, এখানেই কিন্তু আমরা হচ্ছে পেয়েছিলাম আমাদের রুমটা। তো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে যেটা দেখবেন এটাই মনে করবেন এখানকার জন্য বেস্ট। আমাদের এই রিসর্টটা একদম এখানে ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট ছিল। এতটুকু যে আমি পেয়েছি এটাতে আমি কিন্তু অনেক খুশি, আমার এক্সপেকটেশনের বাইরেই ছিল। কারণ আমি মানে খুবই, আমি আপনাদেরকে কি বলবো, আমি ব্ল্যাঙ্কেট সব কিছু নিয়ে গিয়েছিলাম। কারণ আমি ভাবছি যে কি দিবে না দিবে, কেমন পরিবেশ পরিস্থিতি হবে। তো যে যতটুকু পেয়েছে এটুকুই শুকুর আলহামদুলিল্লাহ। কারণ অন্যান্য রিসর্টের অবস্থা আরও খারাপ ছিল। তারপর ওয়াশরুম ছিল, মাই গড, যেটা আমি জীবনেও এই ধরনের ট্যুর করে অভ্যস্ত না, আর আমি চাইও না আমার লাইফে এই ধরনের এক্সপিরিয়েন্স হোক। তো যাই হোক, আমি একটা পার্সোনাল ওয়াশরুম পেয়েছি, যদিও বা ইকো ফ্রেন্ডলি ছিল সব কিছুই, দেখছেন বাঁশের, বেতের, কাঠের। তো যাই হোক, ভালো ছিল। আপনারা চাইলে এই মেঘমায়া রিসর্টে যোগাযোগ করে ওখানে আর কি বুকিং দিয়ে যেতে পারেন, তবে বুকিংটা অবশ্যই আগে দেবেন। আর আমাদের রিসর্টের রুমের মানে ব্যালকনির থেকে এই যে একদম ফ্রন্ট ভিউ হচ্ছে লেক ভিউ, ঠিক আছে। এখানে হচ্ছে চেয়ার সোফার ব্যবস্থা ছিল, বসে থেকে আপনি চাইলে লেক এনজয় করতে পারবেন। তো আমরা কিন্তু বের হয়ে গেলাম এখন কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। কেওক্রাডং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ির উপরে বিশাল চাপ পড়েছে। আমার হাজব্যান্ড একা ফুল ড্রাইভ করতে করতে, ওরও মানে হাতের অবস্থা ঘাড়ের অবস্থা খারাপ, তারপরেও সে খুব এনজয় করে তার ড্রাইভটা। এই যে দেখেন ভাইয়ারা হেঁটে নেমে যাচ্ছে, কেমন কাঁপতেছে, মানে শরীরটা কিন্তু টানতেছে। হ্যাঁ, মানে এত ঢাল যে শরীর, আমরা হয় না অনেক সময় ঢাল দিয়ে নিচে নামতে গেলে দেখবেন কেমন মনে হয় যে যতটা না নিজে এফোর্ট দিচ্ছি তার চেয়ে বেশি টেনে নিয়ে চলে আসছে, ব্যাপারটা সেরকম। আমি খুব সহজভাবে বুঝালাম, আশা করি বুঝতে পারবেন। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই কেওক্রাডংয়ে।
এই যে আমরা কিন্তু কেওক্রাডং কি চলে এসেছি। এখানে প্রচুর ট্যুরিস্ট ছিল, যেহেতু একটা সরকারি ছুটি পড়েছে। এই ছুটিতে তো জানেন বাঙালি মানেই এখন ছুটি মানেই ঘোরাফেরা, সবাই এখন প্রচণ্ড রকমের ট্রাভেল প্রেমী হয়ে গিয়েছে, কেউ আর ঘরে বসে থাকতে চায় না। বিশেষ করে আমরা যারা শহর এলাকায় থাকি, রাজধানীতে থাকি, ছুটি পেলেই আমাদের মন চায় যে শহরের বাইরে কোথাও চলে যাই। তো প্রচুর ট্যুরিস্ট ছিল, আর ট্যুরিস্ট স্পটগুলোতে ট্যুরিস্ট না থাকলেও আসলে ভালো লাগে না। অনেক সময় অনেক জায়গায় গিয়েছি, দেখা যায় হঠাৎ করে ঘুরতে চলে গিয়েছি, তেমন কোনো সরকারি ছুটি ছিল না, যার ফলে হয়েছে কি যে ট্যুরিস্ট দেখা যায় খুব কম, আর কেমন যেন একটু মরা মরা লাগে, ভালো লাগে না। একটু মানে অতিরিক্ত ভালো লাগে না, বাট একটু একটু ভালোই লাগে। এখানে যে পরিমাণে ছিল একটু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার হাজব্যান্ড তো বলছিল যে সারা বাংলাদেশের লোক কি এইবার বগালে কেওক্রাডাঙ্গি ঘুরতে এসছে নাকি এত লোক। তো আমি ওকে বললাম যে কক্সবাজারে যাও, দেখবা এর চেয়েও বেশি। কারণ মানুষ এখন আসলে ঘুরতে ফিরতে অনেক ভালোবাসে, ঘোরাফেরা করতে সবারই এখন মন চায়, পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, কেউ বা সোলো ট্রিপে। এখন কেউ আর ঘরে বসে থাকে না। আমরা যেটা ছোটোবেলায় ছিল, আমাদের বেড়ানো মানেই কী ছিল, যে দেখা যায় আব্বু যেহেতু হচ্ছে গভর্নমেন্ট জব করতো, আমরা বিভিন্ন জায়গায় থাকতাম। তো আমরা দেখা যায় আমাদের দেশের বাড়িতে আসতাম, এতটুকুই। হ্যাঁ, এর চেয়ে বেশি কিন্তু কখনোই ওরকমভাবে ঘোরাফেরাটা হয়নি। বাট ওই সময় ছিল কালচারও ছিল না। বাট রিসেন্টলি যেই জিনিসটা হয়েছে যে প্রচুর পরিমাণে মানুষ এখন ঘুরতে ভালোবাসে। আপনি 1 দিন 2 দিন ছুটি পাইলেই মানে সবাই বের হয়ে যায়, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ ফ্রেন্ডের সাথে, কেউ বা নিজে নিজেই। তো ভালো ব্যাপারটা, তাই না? কারণ যত বেশি ঘুরবেন তত বেশি জানবেন, তত বেশি আপনার মন মানসিকতাও দেখবেন ভালো হবে। ঘরের 4 দেয়ালের মধ্যে বসে থাকলে আপনার বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসবে, থট আপনার মাথায় আসবে। সো বের হয়ে যাবেন, ঘুরবেন, লাইফে ঘোরাফেরা করারও দরকার আছে, তাই না? তো যাই হোক, আমরা সানসেটটা উপভোগ করলাম, ভালোই লাগছিল। সূর্যটা একদম পুরো তার রক্তিম আভাটা আকাশে ছড়িয়ে দিয়েছে, আর লাল লাল গোলাপি গোলাপি আকাশ হয়ে গিয়েছে। আমাদের দেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে দুঃখের বিষয়, আমাদের দেশের এই পর্যটন শিল্প বরাবরই অবহেলিত। আমরা যখন দেশের বাইরে যাই, যেমন আমি বলি আপনাকে যে নেপালে যে পোখরা লেক আছে, এই লেক আর আমাদের বগা লেক কোনো অংশেই কিন্তু কম না, মানে প্রায় কাছাকাছি আপনি বলতে পারেন। অথচ পোখরার লেকটা কত হাইলাইট, কত সুন্দর, কত মানে ওই জায়গাটাতে সব কিছু ব্যবস্থা কত উন্নত। আর আমাদের দেশের দেখেন এই বগা লেকটা, আমরা যারা খুবই ভ্রমণ পিয়াসু, নিজ উদ্যোগে আমরা ঘুরতে বের হই, ঘুরি। তাই আমাদের কি সেরকম কোনো কমফোর্টেবল ব্যবস্থা এখানে আছে বলেন? না আছে কোনো ভালো রিসর্ট, না আছে কোনো ভালো হোটেল, না আছে যোগাযোগের কোনো ভালো মাধ্যম, না আছে তেমন কোনো ভালো ব্যবস্থা, তাই না? তো এইগুলো কিন্তু উন্নয়ন করা যায়, এগুলোকেও কিন্তু সুন্দরভাবে হাইলাইট করে বহির্বিশ্বে উপস্থাপন করা যায়, আরও পর্যটক টেনে মানে ডলার কামানো যায়। হ্যাঁ, আমাদের দেশের কিন্তু অনেক উন্নয়ন মানে করা সম্ভব এই পর্যটন খাতটাকে কেন্দ্র করে। কিন্তু জানি না কেন জানি সবসময়ই অবহেলিত। আমাদের হাতে তো আর কোনো ক্ষমতা নেই যে আমরা কিছু করব বলেন। তারপরে এই যে আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই, একটু একটু ছোটোখাটো ভিডিও করেও যে এটা মানুষ, 2টা মানুষও যদি আমার মাধ্যমে এই জায়গাটা চিনে, তারা হয়তো বা 2জন ওখানে যাবে, কিছুটা হলেও ওখানকার মানুষের লাভ হবে, উপকার হবে দেশের। তো এভাবে আমরা যারা চেষ্টা করছি, তারাই চেষ্টা করছে। আমি হয়তো কারোর ভিডিও দেখে গিয়েছি, কেউ হয়তো বা আমার ভিডিও দেখে যাবে। তো আমরা যারা চেষ্টা করছি এতটুকুই, কিন্তু এটা যে যাদের চেষ্টা করা দরকার বা যাদের হাতে সেই পাওয়ারটুকু আছে, তারা যতদিন না করবে ততদিন তো কোনো কিছু হওয়া সম্ভব না, তাই না? খারাপ লাগে যখন নেপালের মতন ছোটোখাটো দেশগুলো দেখি কতটা মানে উন্নত হয়ে গিয়েছে এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে, অথচ আমাদের দেশটা কিন্তু অনেক সম্ভাবনাময় একটা দেশ। অনেক কিছু আছে আমাদের দেশে ঘোরার, দেখার, বিদেশিদেরকে আকর্ষণ করে ডলার ইনকাম করার। বাট না, সেই দিকে যেন কারোরই কোনো চিন্তা নেই, কারোরই কোনো মাথা ব্যথা নেই, কারোরই কোনো ভাবনা নেই। কী বলবো, মাঝে মধ্যে খুব কষ্ট হয়, দুঃখ লাগে এই জিনিসগুলো যখন দেখি, মনে পড়ে। কারণ যখনই দেশের বাইরে কোথাও যায় তখন খারাপটা আরও বেশি লাগে, তখন আরও বেশি কষ্ট লাগে যে ওরা এই জিনিসগুলোকে এভাবে হাইলাইট করতে পেরেছে, আমরা কেন না? আমাদের পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সৈকত আমাদের, অথচ আমরা দেখেন সেটাকেও ঠিক মতন হাইলাইট করতে পারি না। যাক, কি আর করার, কিছুই বলারও নেই, করারও নেই আমাদের হাতে। আমরা সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ। তো যাই হোক, এখন কেওক্রাডং থেকে ব্যাক এসে সন্ধ্যা এবং রাতের হচ্ছে যেই সিচুয়েশনটা বগালেকে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে এই যে একটু লাইটিংয়ের ব্যবস্থা আছে,
আর বড়দিন উপলক্ষে মোটামুটি সব কিছুই যেহেতু বন্ধ, ইভেন আমরা ডিনারেও ভালো কিছু পাইনি। ওনাদেরকে অর্ডার করতে চেয়েছিলাম, বাট ওনারা বললো শুধুমাত্র এগটা অ্যাভেলেবেল আছে, সবজি আর এগ। তো কি আর করার, অপশনও খুব কম এখানে। তো এখানে এই যে দেখছিলেন একটা দিদি রান্নাঘরে আর কি মিষ্টি কুমড়া কাটছিল, হয়তো আবার নতুন করে সবজি বসাবে তাই। আর আমাদের আজকের রাতের ডিনার খুবই সিম্পল ছিল। এগ কারি, মিষ্টি কুমড়ার একটা তরকারি, একটু আলুর ভর্তা আর অল্প একটু সালাদ। যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা রিজিকে যেটা মেপেছেন সেটাই আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের ভ্লগ, ঢাকা টু বগালেক অ্যান্ড কেওক্রাডং। পরবর্তী ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে যখনই আমি কোনো ভিডিও ছাড়ব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বেশি বেশি করে ভ্রমণ করবেন। আর যেখানেই ভ্রমণ করেন না কেন পরিবেশটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। পাহাড়ের মানুষজন কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কিছু ট্যুরিস্ট আছে যে চিপসের খোসা, বিভিন্ন খাবারের খোসা, পানির বোতল এগুলো যেখানে সেখানে ফেলে। এটা করবেন না। এই দেশটা আমাদের দেশ, আমাদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন আর পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আমি সেখানে আপনাদের বগালেক টু দেবতাখুম টু পতেঙ্গা সি বিচ এবং সেখান থেকে ঢাকায় ব্যাকের ভিডিওগুলো শেয়ার করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।